This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রসূতি মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 3 প্রসূতি। প্রশ্ন একটাই, কেন এই দশা হলো? দায় কার? আঙুল উঠেছিল স্যালাইনের দিকে, আঙুল উঠেছিল অক্সিটোসিনের দিকে। নবান্নের কাঠগড়ায় চিকিৎসকদের গাফিলতি। মেদিনীপুর মেডিকেলের 12 ডাক্তার সাসপেন্ড হয়েছে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারকে পাল্টা তোপ চিকিৎসক বিরোধীদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সদ্যজাত সন্তান নিয়ে বাড়ি ফিরতে পারেননি মামনি রুই দাস। 10ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয় কেশপুরের প্রসূতির। আঙুল ওঠে দাগি সংস্থার 20 স্যালাইনের দিকে। 13 সদস্যের তদন্ত কমিটি ও সিআইডির প্রাথমিক রিপোর্ট হাতে নিয়ে দোষীদের শনাক্ত রাজ্য সরকারের। নবান্নের কাঠগড়ায় স্যালাইন নয়, ডাক্তার, জুনিয়র ডাক্তার। ডাক্তারদের গাফিলতিতেই প্রসূতি মৃত্যু, দাবি রাজ্যের। সিনিয়র ডাক্তার নয়, পিজিটিদের হাতে অপারেশন, দাবি রাজ্যের। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। এই যে অপারেশনস গুলো করা হয়েছে, এটা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট উইথ দ্য হেল্প অফ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, এই দুজনই পুরো সার্জারি পুরো অপারেশন করেছেন। ডক্টর সোমেন দাস সার্জন, যেটা আমি বললাম, উনি ওটি রুমে প্রেজেন্টও ছিলেন না। ডাক্তারদের গাফিলতি, এই কথাটা বুধবার বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। মেদিনীপুর মেডিকেলের এমএসভিপি, আরএমও সহ 12 জন সাসপেন্ড। 12 জনের মধ্যে 6 জন জুনিয়র ডাক্তার। এখানে নেগলিজেন্স পরিষ্কার সামনে এসেছে। এই নেগলিজেন্স যারা করেছে, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছে। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? বালিচাতে একটা জায়গাতে করেছে, প্রায় 30-40 কিলোমিটার মিঠাপুর টাউন। মিঠাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক, আপনারা জানেন। মেদিনীপুর থেকে বালিচকে এভাবে সরকারি হাসপাতালে ডিউটির সময় প্রাইভেটে প্র্যাকটিস বা অপারেশন করতে গেলে রিঅ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে। আমরা তো 8 ঘন্টা টাইম বেঁধে দিয়েছি, আপনি পরে করুন না। पहले तो हम अपील करते हैं, हम गाइडलाइंस बना दिया, and if not, when there will be a action, there will be a reaction also. হাসপাতালে অনিয়ম বেনিয়ম ঠেকাতে অপারেশন থিয়েটারের গেটে সিসিটিভি বসানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি এন্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। নবান্নের ভূমিকায় অসন্তুষ্ট চিকিৎসকরা। একটা প্রসূতি মায়ের বাচ্চার অপারেশন, যেটা আমরা জানি সিজার, সেটার জন্য লাংসে ব্লিডিং কখনো হয় না। মেডিসিনে অবশ্যই সমস্যা ছিল। আরএল স্যালাইন আপনি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তুলে নিলেন কেন? এর জবাব দিন। তাহলে আপনি কাকে আড়াল করতে চাইছেন? এটা তো সরকারেরই দায়িত্ব। তো সরকারকে এতদিন ঘুমোচ্ছিলেন যে কোন চিকিৎসক নার্সিংহোমে আছে আর কোন চিকিৎসক সরকারি হাসপাতালে আছে? হঠাৎ ঘুম ভেঙেছে। অভিযুক্ত স্যালাইনকে প্রায় ক্লিন চিট দিয়ে ডাক্তারদের উপর কোপ, এমন সিদ্ধান্ত মানছেন না বিরোধীরা। রাজনীতির পারদ চড়ছে। নেগলিজেন্স ফ্রম দি হাইয়েস্ট লেভেল, বিকজ টেন্ডার, প্রকিউরমেন্ট, স্টক, এভরিথিং ইন স্বাস্থ্য ভবন সেন্ট্রালি। মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, সব দোষ অন্যের ঘাড়ে। উনি অন্যের ঘাড়ে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন।
এসএসকেএম এ ভর্তি 3 প্রসূতি এখনো সংকটে। এরই মধ্যে 8ই জানুয়ারি জন্ম হওয়া এক সদ্যজাতের মৃত্যু হয়েছে। সিবিআই তদন্ত চেয়ে সরব পরিবার। দীক্ষা, দেবব্রত ও সৌরভের রিপোর্ট, TV9 বাংলা। জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদ আজ থেকে পূর্ণ কর্মবিরতির ডাক মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারদের। স্যালাইন কাণ্ডের জেরে মেদিনীপুর মেডিকেলের 12 চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। চলুন সরাসরি আমরা সেই মেদিনীপুর মেডিকেলে নজর রাখি, কারণ এখন কি অবস্থা সেখানে আমাদের রিপোর্টার দেবব্রত জানাবেন। দেবব্রত, যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কর্মবিরতিতে থাকলে তো একটা বড় প্রভাব চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে পড়বে, তুমি কি দেখছো? দেখো, একদমই কিন্তু সেই একটা বড় প্রভাব কিন্তু চিকিৎসা পরিষেবায় পড়তে পারে সেই আশঙ্কা কিন্তু থাকছে। কেননা গতকালকে রাত্রেই জুনিয়র ডাক্তাররা কিন্তু ঘোষণা করেছিলেন যে আজ সকাল 8টা থেকে তারা কর্মবিরতিতে যাবেন এবং সম্পূর্ণ কর্মবিরতিতে যাবেন। যেটা প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল গাইনিক এবং অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টে যারা জুনিয়র ডাক্তার ছিলেন তারাই কর্মবিরতি শুরু করবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা সমস্ত মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র চিকিৎসকরা তারা সিদ্ধান্ত নেন যে সমস্ত ডিপার্টমেন্টেরই জুনিয়র চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি করবেন। সেই কর্মবিরতি কিন্তু আজ থেকে শুরু করবেন বলে কিন্তু তারা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখার বিষয় যে আজকে সকাল 8টার পর থেকে কি পরিস্থিতি দাঁড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কেননা যদি জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণভাবে কর্মবিরতিতে যায় তাহলে কিন্তু পরিষেবা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াবে। লিমা, নজর থাকবে। ধন্যবাদ আপাতত দেবব্রত। স্যালাইন নিয়ে বিতর্কের মধ্যে এবার ক্ষতিপূরণ নিয়েও রাজনীতির টানাপোড়েন। মৃত প্রসূতির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। 5 নয়, রাজ্যকে 50 লাখ দিতে হবে। মৃত পরিবারের সঙ্গে দেখা করে পাল্টা দাবি করলেন শুভেন্দু অধিকারী। মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমি 10 লাখ টাকা দেব, মমতার 5 লাখ নেবে না। প্রসূতি মৃত্যুতে ক্ষতিপূরণ নিয়েও রাজনীতি। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় স্যালাইন কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। তার কিছুক্ষণের মধ্যেই নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা, মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না। তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। একদিকে যখন মুখ্যমন্ত্রী 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির ঘোষণা করছেন, তখনই মৃত প্রসূতি মামনি রুইদাসের বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। নিজে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেন, আরও 8 লাখ টাকা দেবেন বলে জানান। পরিবারকে বিরোধী দলনেতার পরামর্শ, 5 লাখ নয়, রাজ্য যদি 50 লাখের 1 টাকাও কম দেয় নেবেন না। और 50 लाख रुपया उसको कॉम्पेंसेशन देना चाहिए उइथ परमानेंट 4th ग्रेड जॉब। আমি তোমাকে বলছি তুমি 50 লাখ টাকার 1 টাকা কম নেবে না। তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি, আমি আরো 8 লাখ টাকা দেবো। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর মৃতা প্রসূতির স্বামীর বক্তব্য, আমি নেব না। 5 লাখ টাকায় কি আমার ছেলে দুটো মানুষ হবে? হবে না। কি চাইছেন আপনি? অ্যাকচুয়ালি কি চাইছেন? আমি অ্যাকচুয়ালি চাই যে ছেলেগুলোর ভবিষ্যৎ যেমন সারা জীবন দায়িত্ব নিতে পারে, সারা জীবন দায়িত্ব যেমন নিতে পারে। বোঝাই যাচ্ছে রাজ্যের দেওয়া 5 লাখে সন্তুষ্ট নয় পরিবার। বিরোধী দলনেতার কথার সঙ্গে একমত হয়ে কি রাজ্যের ক্ষতিপূরণ নেবেন না মামনির স্বামী? সেদিকে নজর থাকবে। এদিকে স্যালাইন কাণ্ডে এদিন কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের পাশাপাশি বিতর্কিত রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্রের? রিপোর্ট চাইল আদালত। রাজ্য বেনিফিট অফ ডাউট দিচ্ছে কি করে? নোটিশ দিতে এত দেরি কেন? প্রশ্ন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। দীক্ষা, অসীম, শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। আর আজকের দিনটা অন্য আরেকটা দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো গুরাব ধর্ষণ কাণ্ডে, খুনকাণ্ডে সেখানে সাজা ঘোষণা আজকে রয়েছে। গত 24শে নভেম্বর 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করে অভিযুক্ত। ঘটনার 52 দিনের মাথায় বুধবার রায়দান করে চুঁচুড়া পক্সো আদালত। আর ধৃত অশোক সিংকে দোষী সাব্যস্ত করেন বিচারক। আজকে সাজা ঘোষণা রয়েছে। কখন সেই সময়টা জানার চেষ্টা করবো। আমাদের রিপোর্টার আশিক ইনসান রয়েছে। আশিক, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গত বুধবার অর্থাৎ
এই যে গুড়া ধর্ষণ এবং খুন কাণ্ডে 52 দিনের মাথায় রায় দান করেন চুঁচুড়া পক্সো আদালত। সেদিন প্রৌঢ় অশোক সিংকে অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে অর্থাৎ 54 দিনের মাথায় কিন্তু তার সাজা ঘোষণা হবে। এবং উল্লেখ্য, তোমাকে জানিয়ে রাখবো যে আজকেই ওই শিশুর অর্থাৎ ওই গুড়াপের 5 বছরের শিশুর জন্মদিন রয়েছে এবং সেই দিনই তার যে দোষী সেই তার দোষীর কিন্তু আজকে সাজা হবে। গত 24শে নভেম্বর সন্ধ্যাবেলায় এই ঘটনা ঘটে। ওই প্রৌঢ় অভিযুক্ত অশোক সিং তাকে চকলেটের লোভ দেখায় এবং তার বাড়ি নিয়ে গিয়ে তাকে ধর্ষণ এবং খুন করে এবং তারপরেই কিন্তু তৎপর হয়ে ওঠে হুগলি গ্রামীণ পুলিশ এবং খুব তাড়াতাড়ি তারা চার্জশিট গঠন করে এবং চার্জশিট গঠন করে কোর্টে প্রডিউস করে এবং তারপরেই কিন্তু গত পরশুদিন অর্থাৎ বুধবার 52 দিনের মাথায় এই যে অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া পক্সো আদালত এবং আজকে তার সাজা ঘোষণা হবে। এবং যারা প্রতিবেশী রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে সেই সময় এই ঘটনায় তারা সাক্ষী ছিলেন, তারা চাইছেন, সকলেই চাইছেন কিন্তু কঠোর সাজা হোক, যাতে একটা কিছু এই যে বারবার শিশুদের ওপর যে অমানবিক অত্যাচার হচ্ছে, শিশুদের ধর্ষণ হচ্ছে, সেই ঘটনা থেকে কিন্তু তারা মুক্তি পেতে চান। দেখা যাক কি রায় দেওয়া হয়, নজর থাকবে। ধন্যবাদ। ফিল্মি কায়দায় 2 পুলিশ কর্মীকে গুলি করে এখনো অধরা অভিযুক্ত সাজ্জাক কি বিহারে গা ঢাকা দিয়েছে? পুলিশের অনুমান কোর্ট লকআপেই সাজ্জাককে আগ্নেয়াস্ত্র দিয়েছিল আর এক দুষ্কৃতী আব্দুল। আদালতে পুলিশি ঘেরাটোপের মধ্যেই কিভাবে বন্দুকের হাত বদল হলো, কেন কারো তা নজরে এলো না, সুরক্ষা নিয়ে পরের পর প্রশ্নে বিদ্ধ পুলিশ। আদালত থেকে হেফাজতে ফেরার পথে 2 পুলিশ কর্মীকে গুলি করে পগার পাওয়ার আসামি। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় একেবারে ফিল্মি কায়দায় অ্যাকশন। খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলমকে আদালত থেকে জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ। প্রস্রাব করার কথা বলে প্রিজন ভ্যান থেকে নেমে পাহারায় থাকা 2 পুলিশ কর্মীর ওপরে গুলি চালায় অভিযুক্ত। একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। তাতে গুলি চালানোর পর চাদর গায়ে জাতীয় সড়ক ধরে সাজ্জাককে ছুটে পালাতে দেখা গেছে। এরপর চাদর ফেলে বাইকের পিছনে বসে চম্পট দেয় সাজ্জাক। বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে, পুলিশ কেন এত কিছুর পরেও কোনো নিরাপত্তা নিজের সুরক্ষা রাখতে পারলো না? অন্যদিকে পুলিশের কোনো রকম কোনো কিছু এই বিষয়ে ইনফরমেশন কেন ছিল না? কোথায় পালালো সাজ্জাক? বিহার, নেপাল নাকি বাংলাদেশে? তদন্তকারীদের অনুমান বিহারেই আত্মগোপন করে থাকতে পারে সাজ্জাক। বাংলাদেশেও পালানোর ছক রয়েছে। বাংলা বিহার সীমানা সিল করে নাকা তল্লাশি চললেও এখনো তার নাগাল পায়নি পুলিশ। সাজ্জাক এবং আব্দুলকে ধরতে 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। কিন্তু যে প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, বিচারাধীন বন্দী আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের দাবি, বন্দুক কেড়ে পুলিশের ওপর গুলি চালানো হয়নি, ওই আগ্নেয়াস্ত্র পুলিশের ছিল না। ইসলামপুর কোর্ট লকআপেই অস্ত্র পেয়েছে সাজ্জাক। অস্ত্র দিয়েছে জামিনে থাকা আরেক দাগী অপরাধী আব্দুল। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, और कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया। ইসলামপুর আদালত চত্বরে পুলিশের বয়ান অনুযায়ী বন্দির কাছে পৌঁছে গিয়েছিল আগ্নেয়াস্ত্র। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা কি করছিলেন সে প্রশ্নের উত্তর এখনো অধরা। সাজ্জাক বলে যে মূল অভিযুক্ত, তার যে সহকারী অর্থাৎ আব্দুল, সেই আব্দুল আদৌ ভারতীয় নাগরিক কিনা তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। কেউ কেউ বলছেন আব্দুল বাংলাদেশি। এর আগেও একাধিকবার ভারতে অনুপ্রবেশ করে নানা অপরাধের ঘটনা ঘটিয়ে এই জেলা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছিল আব্দুল। পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মী শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। জখমদের দেখতে বৃহস্পতিবার হাসপাতালে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। এরপর 2 দিনাজপুর এসপি উত্তরবঙ্গের আইজিকে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে রুদ্ধদ্বার বৈঠক সারেন। গুলিকাণ্ডে তদন্ত এগোচ্ছে। এরই মধ্যে গোয়ালপুকুর গুলিকাণ্ডে আজব যুক্তি শুনিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। গভর্নমেন্টকে ডিফেম করার জন্য, সরকারকে ডিফেম করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওর মধ্যে একটা ষড়যন্ত্র এটা তাদের তো ব্যবহার হচ্ছে, আর পুলিশ তো তদন্ত করেছে। তদন্ত করার পর দেখবেন পুলিশ সব বাইরে হয়ে আসবে। অপরাধী, পুলিশ এবং শাসক দল, এই ত্রিকোণ যে প্রেম, এই ত্রিকোণ প্রেম ছাড়া হয় না।
নিশ্চিতভাবে যদি সঠিক তদন্ত হয় এই ঘটনা তাই প্রমাণ করে। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, অন্য রাজ্যেও ঘটে, এ রাজ্যে অনেক কমে গিয়েছে। যে আপত্তিকর ঘটনা ঘটেছে পুলিশ দেখছে। প্রশান্ত চৌধুরী ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। গঙ্গার ভাঙন পরিদর্শনে না থাকায় বিধায়ককে তলব সাংসদের। গতকাল বলাগড়ে গঙ্গার ভাঙন পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থাকলেও দেখা যায়নি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। বলাগড় থেকে ফিরে বিধায়ককে নিজের অফিসে তলব সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিধায়কের থেকে কাজের হিসাব চাইলেন সাংসদ, যদিও খরচের হিসাব দেবেন বলে জানিয়েছেন বিধায়ক। কেউ না বলায় ভাঙন পরিদর্শনে যেতে পারিনি বলে জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। ওনার বয়স হয়ে গেছে, তাই বেবি সুলভ আচরণ করছেন কটাক্ষ রচনা বন্দ্যোপাধ্যায়। এক একটা মানুষ এক এক রকম, ওনার হয়তো মনে হচ্ছে যে আমাকে একটু পার্সোনালি ফোন করে ডাকুক, আমাকে কেউ একটু জানাক যে এটা হচ্ছে, আপনি আসবেন। এটা একটা মানে একটু বাচ্চারা হয়, বেবিরা যেরকম হয়, উনি বয়স হয়ে গেছে, উনি বেবি হয়ে গেছেন, তো বেবি হিসেবে বেবি সুলভ আচরণ করলে উনি একটু খুশি হবেন। একটুখানি ফোন করে বলা যে দাদা আপনি আসবেন, তাতে উনি খুশি। তাতে যদি একটু ফোন করে বললে যদি উনি আসেন তো আসবো, তাই জন্য বললাম দাদা আপনি আমার কাছে আসুন। তারা আমাকে ডাকছেন না, তাই যাচ্ছি না। ডাকলে জানতে পারিনি এতদিন, এবার হয়তো জানতে পারবো। ভোটের সময় মিটেছিল, ভোট পরবর্তীকালে সমস্যা জটিল হয়েছে, তো সেই এখন মাননীয় সাংসদ যিনি, তিনি বললেন জটিলতা মেটাবেন, আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন সবকিছু। দিদি লোকসভা ভোটের সময় তিনি বলেছিলেন আমাকে নিশ্চুপ থাকতে, তখন থেকে আমি নিশ্চুপই আছি। দলের কোনো কর্মসূচিতে যাচ্ছেন না? ডাকলে যাবো, কিন্তু কেউ ডাকে না আমি যাইও না। জানি না, আমি জানি না, ওনারাই বলবেন। প্রজাতন্ত্র দিবসের আগে রেড রোডে কুচকাওয়াজের মহড়া। গতকালের পর আজও চলল মহড়া। আগামী 18 ও 24 তারিখও হবে মহড়া। মহড়ার দিনগুলিতে ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড ও সংলগ্ন রাস্তা। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলছে রেড রোডে। ভোর থেকে এই মহড়া চলছে এবং আগামী 4 দিন এই রেড রোডে কুচকাওয়াজের যে মহড়া, সেই মহড়া চলবে। সেই কারণে ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত রেড রোড বন্ধ থাকছে। শুধুমাত্র রেড রোড নয়, রেড রোডের পাশে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, যেমন আডার এভিনিউ রয়েছে, খিদিরপুর রোড রয়েছে, পলাশী গেট রয়েছে, এই সমস্ত রাস্তাগুলো ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে। আগামী আরও কয়েকদিন, অর্থাৎ আগামী আরও 4 দিন, যার মধ্যে রয়েছে 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, এই সমস্ত দিনগুলোতেও কিন্তু যেহেতু মহড়া চলবে, তাই রেড রোডে রাস্তা বন্ধ থাকবে। পাশাপাশি পণ্য পরিবাহী যে সমস্ত যান রয়েছে, তার জন্য কিন্তু সেন্ট জর্জেস রোড এবং স্ট্যান্ড রোড সম্পূর্ণ বন্ধ থাকবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।